কি অবস্থা সবার? সবাইকে স্বাগতম ক্যারিয়ার কোচিং এর পক্ষ থেকে আর একটা ভিডিও নিয়ে। আজকে আমরা শিখবো সেম ওর ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। আমরা জানি আমাদের যে পার্টস অফ স্পিচ গুলো আছে ওইখানে যত ধরনের একটা ওয়ার্ড নাউন, এই নাউনটা কিন্তু আমাদের অনেক সময় অ্যাডজেক্টিভ হইতে পারে, এটা আবার অনেক সময় আপনার ভার্ব হইতে পারে, আবার অনেক সময় অ্যাডভার্ব, বিভিন্নভাবে ইউজ হইতে পারে। সো এরকম আমরা যে ওয়ার্ডগুলো বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হয় এবং যে ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি পরীক্ষা আসে, আমরা এই ধরনের ওয়ার্ডগুলো সলভ করার চেষ্টা করব। এটার মধ্যে আমাদের আজকে একটি ওয়ার্ড আমরা চুজ করছি যেটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, অনেক সময় আমার স্টুডেন্ট যেটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউজড, সেটা হচ্ছে আমাদের বার্ড। এই বার্ডটাকে আমরা আজকে হচ্ছে সলভ করব, যে এই বার্ড কতভাবে ব্যবহার হতে পারে সেই জিনিসটা আমরা আজকে আমাদের পুরো ভিডিওতে দেখবো। ওকে ফাইন, তাহলে চলেন আমরা শুরু করি। যে আগে আমরা শুরুতে দেখবো যে বার্ড কোন কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। দেখেন আমরা আগে এখানে দেখতে পাচ্ছি যে বার্ড অ্যাকচুয়ালি কোন কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসতে পারে। ফার্স্ট অফ অল দেখেন, বার্ড চাইলে আপনার নাউন হিসেবে বসতে পারে, বাট আপনার ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, বাট প্রিপজিশন বসতে পারে, বাট কনজাংশন বসতে পারে, বাট আবার প্রোনাউন, বাট আবার অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। তাহলে আমরা দেখলাম যে বার্ব কয়টা পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। ফাইন, আমরা এটা বুঝে নিলাম যে অলমোস্ট দেখেন যে 8টা পার্টস অফ স্পিচের মধ্যে 6টাই জায়গায় পার্টস অফ স্পিচ হিসেবে বার্ব বসতে পারে। এখন আমরা দেখি যে এক্সাম্পলের মাধ্যমে কিভাবে কখন কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা সর্বপ্রথম চলে যাই যে আমরা কোন যে এক্সাম্পল লেখা আছে এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, বাট মি নো বাট, এটার এক্সপ্লেনেশনে অ্যাকচুয়ালি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটা বাট আছে, এই যে একটা প্রথম একটা বাট আছে, শেষে আমাদের আরেকটা বাট আছে। তাহলে আমরা আগে দেখি যে শেষেরটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করবো হচ্ছে এই নোটা। আচ্ছা, বেসিক্যালি আমরা নো জানি কি বলেন তো, ডিটারমাইনার। আমরা নো কে কি হিসেবে জানি? ডিটারমাইনার হিসেবে জানি। আচ্ছা আমাকে বলেন ডিটারমাইনার কোন পার্টস অফ স্পিচ? 100% অ্যাডজেক্টিভ। তাহলে আমাকে বলেন ডিটারমাইনার কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। তাহলে এখানে খেয়াল করেন, এই যে অ্যাডজেক্টিভের পর যদি আপনি কখনো একটা ওয়ার্ড দেখেন, মাথায় রাখবেন অ্যাডজেক্টিভের পর যদি কখনো ওয়ান ওয়ার্ড আসে তাহলে সে ওয়ার্ডটা অলওয়েজ নাউন হয়। তাহলে আমার যদি এখানে নো ডিটারমাইনার হয় বা অ্যাডজেক্টিভ হয়, তাহলে এখন বলেন এটার পর কয়টা ওয়ার্ড আসছে? একটা ওয়ার্ড আসছে। তাহলে এখন বলেন এই একটা ওয়ার্ড আমার কোন পার্টস অফ স্পিচ হবে? 100% নাউন হবে। আই হোপ এটা আপনাদের সবার বুঝা গেছে যে আমাদের নো বাট এই ওয়ার্ডটা হচ্ছে কি আমাদের ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে এখানে। ক্লিয়ার? ওকে ফাইন। আচ্ছা ধরলেন আমরা এটা পাইলাম অ্যাডজেক্টিভ, এরপরে ওয়ার্ডটা পাইলাম নাউন। এখন এই মিটা কি বলেন তো? আচ্ছা অ্যাকচুয়ালি আসেন এই মিটা আপনাকে এই বাটটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে আসে সেটা খুঁজে বের করতে আপনাকে হেল্প করবে। অ্যাকচুয়ালি বাট মি নো বাট মানে কি? বাট মি নো বাট মানে হচ্ছে কিন্তু কিন্তু করো না। ঠিক আছে, এখন আসেন এই মিটা আপনি একটু ভালোভাবে খেয়াল করেন, এই মিটা প্রোনাউনের কোন ফর্ম? বেসিক্যালি আমরা জানি এই মিটা হচ্ছে আমাদের প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। আচ্ছা আপনি খেয়াল করেন এই বাটটা আপনার এখানে কোন কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসতে পারে। আমরা জানি বাট মি নো বাট এটা একটা পুরো সেন্টেন্স, এটা একটা পুরো সেন্টেন্স। এখন বলেন সেন্টেন্স হতে হলে তার মধ্যে অবশ্যই কি আসতে হবে? তার মধ্যে অবশ্যই আমার ভার্ব আসতে হবে। তাহলে বাবা আমি দেখলাম মি আমার অবজেক্টিভ প্রোনাউন, তাহলে আমরা জানি এটা হচ্ছে আমার প্রোনাউন হিসেবে বসছে। আমরা অ্যাডজেক্টিভ পাইলাম, আমরা নাউন পাইলাম। তাহলে আমরা এখন কি পাই নাই বলেন তো? একটা বাক্য হওয়ার জন্য অবশ্যই আমার কি থাকতে হবে? যেটাকে আমরা হার্ট অফ দ্য পার্টস অফ স্পিচ বলতে পারি বা হার্ট অফ দ্য সেন্টেন্স বলতে পারি, সেটা হচ্ছে আমার ভার্ব। সেটা হচ্ছে আমার কি? ভার্ব। তাহলে এই আমার ওয়ার্ডটা 100% ভার্ব। আচ্ছা এই ভার্ব হইছে, এটাকে আমি আরো দুইভাবে আপনাকে আইডেন্টিফাই করে দেখাই যে এক্স্যাক্টলি এটা কেন ভার্ব। ফার্স্ট অফ অল আপনি যদি এটা অর্থের দিকে খেয়াল করেন, অর্থটা কি বলছিলাম? কিন্তু কিন্তু করো না। তাহলে এই যে কিন্তু করো না, এই কিন্তু করো না ওয়ার্ডটা বর্তমানে হচ্ছে আমার এই বার্বটা। তাহলে এই করোনা এটা একটা কাজ বোঝাচ্ছে, এই হিসাবে এটা একটা ভার্ব। ফাইন, আরেকটা ওয়ে কি, এটা একটু সবাই মাথায় রাখবেন, খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে আপনাকে এই যে মিটা বলছিলাম, এই যে এই মিটা আপনাকে কিভাবে এই ওয়ার্ডটাকে আপনার ভার্ব হিসেবে আইডেন্টিফাই করতে হেল্প করবে। সেটা হচ্ছে আপনি দেখেন এইখানে বেসিক্যালি প্রোনাউনে কোন ফর্ম বসছে? অবজেক্টিভ ফর্ম। আর বলেন তো আমরা প্রোনাউন অবজেক্টিভ ফর্ম কখন ইউজ করি? অবশ্যই অবজেক্টের জায়গায়, অবশ্যই ভার্বের পরে। তাহলে আমরা জানি আমাদের অবজেক্টের অবস্থান কিসের পরে? ভার্বের পরে। তাহলে 100% আমার এটা যদি অবজেক্ট হয়, অবজেক্টিভ প্রোনাউন হয়, তাহলে আমার স্যার এটা ভার্ব। অবজেক্টিভ প্রোনাউন তো অনেক ক্ষেত্রে বসতে পারে, তার মধ্যে একটা জায়গা হচ্ছে ভার্বের পরে অবজেক্টের জায়গায় বসা। তাহলে সেই হিসেবে আমরা এখানে বলতে পারছি আমাদের এই বারটা হচ্ছে ভার্ব। ক্লিয়ার? আর আমাদের লাস্টের ভার্বটা হচ্ছে নাউন। কেন? আই হোপ আপনারা বুঝতে পারছেন। এবার আসেন আমরা আমাদের পরের যে জায়গাটাতে যাই। আমরা এবার এই জায়গায় বাটটাকে সলভ করব। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আমরা আবার এখানে বাট পাইলাম। আচ্ছা অ্যাকচুয়ালি এটার অর্থটা কি বলেন তো?
এটার বাংলা অর্থ যদি করি তাহলে আমরা কি দাঁড়াই যে আল্লাহ ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না। আচ্ছা, নান মানে কেউ না, আল্লাহ মানে আল্লাহ ক্যান হেল্প আস, আমাকে সাহায্য করতে পারবে, আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ আমাকে সাহায্য করতে পারবে। তাহলে আল্লাহ ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না। এই যে ছাড়া, এটা আপনি একটা ছাড়া বাংলায় বলছেন, এই যে ছাড়া, এই ছাড়ার অর্থটা কি অ্যাকচুয়ালি প্রিপজিশন হিসেবে এই মাথায় রাখবেন। সরি আমি প্রিপজিশন বলেই দিয়েছি আপনার। এই ছাড়ার ইংলিশ হচ্ছে বেসিক্যালি আপনার অ্যাকসেপ্ট। এই জিনিসটা মাথায় রাখবেন, অ্যাকসেপ্ট। আমরা যদি উইথাউট মানে ছাড়া জানি, কিন্তু ওটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে ব্যতীত। এই ছাড়া বা ব্যতীত, যে আল্লাহ ব্যতীত আমাকে কেউ সাহায্য করতে পারবে না, আল্লাহ ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারবে না। তাহলে আমার এখানে ছাড়া উত্তরটা দিচ্ছে কি বাবা? অ্যাকসেপ্ট। তাহলে এই অ্যাকসেপ্ট কোন পার্সন স্পিচ হিসেবে স্পেসিফিকলি বসে? আপনার এটা বসে হচ্ছে প্রেপোজিশন হিসেবে। কি হিসেবে বসে বাবা? প্রেপোজিশন হিসেবে বসে। তাহলে আপনারা খেয়াল করেন যে এখানে আমার যে বারটা বসাইছি, বারটা হচ্ছে অ্যাকচুয়ালি প্লেসমেন্ট করে বসানো হয়েছে আরেকজনের। আমরা এটাকে সাবস্টিটিউশন ওয়ার্ড বলতে পারি, যে অ্যাকচুয়ালি আমার ওয়ার্ডটা ছিল অ্যাকসেপ্ট, কিন্তু এটার পরিবর্তে আমরা বসাইছি এখানে কাকে? বাট। তাহলে বাট এখানে বসলেও বাট অ্যাকচুয়ালি এখানে অর্থ দিচ্ছে ছাড়া বা অ্যাকসেপ্টের মতো অর্থ দিচ্ছে। সো যেহেতু অ্যাকসেপ্টে কোন পার্সন স্পিচ, অ্যাকসেপ্ট যেহেতু আমার প্রেপোজিশন হিসেবে বসে, সো আমার এখানে বাটটাও প্রেপোজিশন হিসেবে বসছে। কেন বসছে? আই হোপ আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। কারণ বাট আমার এখানে ছাড়া অর্থ দিচ্ছে, আর ছাড়া অর্থ দেওয়ার জন্য আমরা কি ইউজ করি? অ্যাকসেপ্ট ইউজ করি। আর অ্যাকসেপ্ট কোন পার্সন স্পিচ প্রিপোজিশন, সেই হিসেবে আমার বাটটা এখানে প্রিপোজিশন হিসেবে বসছে। আই হোপ আপনাদের সবার মধ্যে বুঝে আসছে। এরপরের মধ্যে যাই আমরা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, there is no mother but loves her child। আচ্ছা, এখানে বাংলাটা কি বলেন তো? যে এমন কোন মা নাই পৃথিবীতে যে তার ছেলেকে ভালোবাসে না, যে ভালোবাসে না। দেখেন, আপনি যখন লাভ বলছেন শুধু ভালোবাসে আসছে, এখানে আমার কথাটা শুনবেন, বাংলায় কি বলছি? এমন কোন মা নেই যে তার ছেলেকে ভালোবাসে না। না, এই ওয়ার্ডটা কিন্তু আমার এখানে নাই। অ্যাকচুয়ালি এই না, ভালোবাসে না, এই পুরো জিনিসটা হচ্ছে আপনার এই বাটের মধ্যে আপনার লুকায়িত আছে। বাট কিন্তু এখানে দেখেন কিন্তু অর্থ দিচ্ছে না। তাহলে আমরা যখন অর্থ করছি তাহলে আমরা কি পাইছি? যে বাসে না। তাহলে এই যে অ্যাকচুয়ালি এটার ইংলিশটা হচ্ছে হু ডাজন্ট। কি বসে? হু ডাজন্ট বসে। অ্যাকচুয়ালি কি বসে বলেন তো? হু ডাজন্ট। তাহলে এই পুরা হু ডাজন্ট এর পরিবর্তে আমরা কাকে বসাইছি বাবা? এই বাটটাকে বসাইছি। তাহলে খেয়াল করেন, দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। তাহলে এমন কোন মা নাই যে তার ছেলেকে ভালোবাসে না। তাহলে আমার এই বাটটা অ্যাকচুয়ালি কার অর্থ দিচ্ছিল? হু ডাজন্ট এর অর্থ দিচ্ছিল, রাইট? তো এখানে খেয়াল করেন, এই যে আমার হুটা কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি প্রোনাউন। আরেকটু যদি ডিফিনিট করে আমরা এটাকে আইডেন্টিফাই করতে চাই, সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি রিলেটিভ প্রোনাউন। এবং যেহেতু এটা একটা নেগেটিভ অর্থ দিচ্ছে, সো আমরা এটাকে কি বলতে পারি? নেগেটিভ রিলেটিভ প্রোনাউন হিসেবে বলতে পারি। তাহলে আমরা এখানে কি দেখলাম? আমাদের এই যে বাটটা আছে এটা হচ্ছে আমার নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। কেন? কারণ এটা হু ডাজন্ট এর মতো অর্থ দিচ্ছে। সো অ্যাকচুয়ালি দেখেন, পার্টস অফ স্পিচ আপনি আইডেন্টিফাই করবেন ওই বাক্যে কি হিসেবে ফাংশন করছে সেটার উপর বেস করে। আপনি এটা চেহারা দেখে কোন পার্টস অফ স্পিচ জানেন এটা ম্যাটার না। এখানে এখানে ম্যাটার হচ্ছে অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা ওই স্পেসিফিক বাক্যে কি হিসেবে ফাংশন করছে, কোন পার্টস অফ স্পিচের মতো ফাংশন করছে, এটার উপর বেস করে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম আমাদের বাটটা হু ডাজন্ট এর অর্থ দিচ্ছে, যার কারণে এটা আমরা জানি একটা রিলেটিভ প্রোনাউন এবং এটা নেগেটিভ রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে ইউজ হচ্ছে। সো আই হোপ আপনাদের কাছে এটাও ক্লিয়ার হয়েছে। দেন আমরা এর পরেরটাতে যাই। আচ্ছা, এবার দেখেন, ইউ আর এ গুড বয় বাট নটি। ঠিক আছে, আপনারা অনেক ভালো ছিল সবাই, কিন্তু নটি। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে নটিটা কি ছিল? এখানে নটিটা ছিল ইউ আর এ নটি, রাইট? আমরা জানি ইউ আর এ নটি। সো অ্যাকচুয়ালি কেন আমরা এখানে শুধু নটি লিখতে পারি? ব্যাপারটা হচ্ছে ম্যাথসের মতো, আপনারা একটু খেয়াল করতে পারেন। দেখেন, এখানে ইউ আর আছে, এখানে ইউ আর আছে। সো আমরা জানি দুই জায়গায় একই জিনিস আছে। আচ্ছা, আমরা ম্যাথের ক্ষেত্রে কি করি? দুইটা জায়গায় যদি একই দেখে, দুইটা রাশিতে যদি একই রকম থাকে, তাহলে আমরা একটা কমন নিতে পারি, রাইট? সো সেম হিসাবে আমরা এখানে কি করছি? আমাদের এখানে দুইটা জায়গায় ইউ আর ছিল, আমরা একটা ইউ আর কমন নিচ্ছি। সো বেসিক্যালি আমার এখানে ছিল কি? ইউ আর এ গুড বয় এন্ড ইউ আর এ নটি বয়। এখন খেয়াল করেন, ইউ আর এ গুড বয় আমরা জানি এটা একটা আমাদের ক্লজ, এটা আমাদের একটা কি? ক্লজ। এখন ইউ আর এ নট হিসাব করলে এই পুরোটাও একটা কি? আমার ক্লজ। এই পুরোটাও আমার একটা কি বলেন তো বাবারা? এই পুরোটাও আমার একটা ক্লজ। তাহলে এখন বলেন, এটাও একটা ক্লজ, এটাও একটা ক্লজ। এখন বলেন, দুইটা ক্লজকে স্পেসিফিকলি কে যোগ করতে পারে? আমরা জানি কনজাংশন যোগ করতে পারে। কে যোগ করতে পারে? কনজাংশন যোগ করতে পারে। সেই হিসেবে আমার এই বাট বলেন তো কোন পার্টস অফ স্পিচ? অবশ্যই কনজাংশন। কারণটা কি? কারণ এটা এই যে ইউ আর এ গুড বয় এই ক্লজ এবং ইউ আর এ নটি আরেকটা ক্লজ, এই দুইটা ক্লজকে এখানে অ্যাড করছে, যার কারণে
আমার বাটটা হচ্ছে কনজাংশন। আই হোপ আপনাদের মাঝে বুঝে আসছে এই জিনিসটা, যে এটা সবচেয়ে সহজ, এটা সবসময় আমরা ব্যবহার করি। এটা আসলে পরীক্ষা কেউ ভুল করে না, কিন্তু এর আগের গুলো যদি পরীক্ষা আসে আমরা অনেক সময় ভুল করে বসে থাকি। আই হোপ আপনারা এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এরপর আমাদের লাস্ট ওয়ান, আমরা দেখি লাস্ট ওয়ান আমাদের কি বাকি আছে। ওকে, সাকিব ইজ বাট আ প্লেয়ার, এটা সবচেয়ে মোস্ট কনফিউজিং। এই ওয়ার্ডটা আসলে পরীক্ষা আমরা অনেক বেশি চিন্তিত হয়ে যাই যে কি হবে কি হবে কি হবে, সাকিব কিন্তু একটা প্লেয়ার, এই অর্থটা কি এখানে দিচ্ছে? নো, এখানে সাকিব ইজ বাট এ প্লেয়ার, এটা মানে কি জানেন? এই বাট মানে হচ্ছে বাবা, এই বাট মানে হচ্ছে অনলি, এই বাট মানে কি অনলি, এই বাট মানে কি অনলি। তাহলে সাকিব কেবলই একজন প্লেয়ার, এই যে অর্থটা, সাকিব শুধুই একজন প্লেয়ার, এই যে অর্থটা দিচ্ছে, এই জন্য হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কি ব্যবহার হয়েছে? অনলি ব্যবহার হয়েছে। আই থিঙ্ক আপনারা কি বুঝতে পারছেন? এখন আসেন অনলি কোন পার্টস অফ স্পিচ, এটা আপনাকে বুঝতে হবে। যদি কখনো মাথায় রাখবেন বাট যদি কখনো অনলি অর্থ দেয়, এটা বাবা 100% আপনার অ্যাডভার্ব, এটা আপনার 100% কি হবে? অ্যাডভার্ব। আই হোপ আপনাদের মাঝে বুঝে আসছে যে সাকিব ইজ বাট এ প্লেয়ার, তাহলে এখানে অর্থটা কি হয়েছে? সাকিব শুধুই একজন প্লেয়ার। তাহলে আমরা কি শিখলাম? যে বাট যদি কখনো অনলি অর্থ দেয় তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আই হোপ আমরা আজকে আমাদের পুরো ক্লাসে যা যা আলোচনা করছি প্রত্যেকটা আপনাদের মাঝে বুঝে আসছে। যদি কোনো প্রবলেম থাকে আপনারা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন এবং আমাদেরকে জানাতে পারেন, এবং আপনাদের যদি আরো কোনো কনফিউজিং কোনো কিছু থাকে, কোনো টপিকস আপনার ভিডিও চান, সেটাও আমাদেরকে জানান। আমরা চেষ্টা করবো ক্যারিয়ার কোচিং এর পক্ষ থেকে আপনাদেরকে সেই বিষয়ে জানানোর জন্য। থ্যাংক ইউ।